আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম স্পোর্টস এরিনাতে। সাথে আছি আমি মহিউদ্দিন আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের উল্লেখযোগ্য শিরোনামগুলো। নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 14 চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ক্লাব কাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বার্সা। সাফ চ্যাম্পিয়নশিপের আসরে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমালো মামুনুলরা। 8 জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের চতুর্থ আসর। 2013 ও 2014 মৌসুমের ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণ। ভারতের টি-20 দলে ফিরলেন যুবরাজ। জমে উঠেছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড হ্যামিল্টন টেস্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে থাকছে এএফসি চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। নতুন ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশ ফুটবলে। এএফসি অনূর্ধ্ব 14 নারী ফুটবলে ফাইনালে স্বাগতিক নেপালকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর ফিজিক্যাল ট্রেনিং মাঠে নেপালের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকে চেপে ধরে কৃষ্ণা রানীর দল। তার এই ফলশ্রুতিতে খেলার 16 মিনিটে মারিয়ার গোলে 1-0 এগিয়ে যায় বাংলাদেশ। আর পিছিয়ে পড়ে প্রথমার্ধে খেলায় ফিরতে চেয়েছিল স্বাগতিকরা, কিন্তু সফরকারীদের রক্ষণের কারণে তার হয়ে ওঠেনি। এরপর দ্বিতীয়ার্ধে নেপাল কিছুটা রক্ষণাত্মক খেলে নির্ধারিত সময় শেষে 1-0 জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে নেপালে প্রবল ভূমিকম্পের কারণে স্থগিত হয়ে যাওয়া এএফসি অনূর্ধ্ব 14 ফাইনালে দিনক্ষণ নিয়ে দেখা দিয়েছিল নানা সংশয়। শেষে গত মাসে এই ফাইনালের দিন ঠিক করে নেপাল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার ক্লাব কাপ প্রসঙ্গ। ইউরোপ সেরা বার্সেলোনার বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামে দৃঢ় প্রতিজ্ঞ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেট। মেসি সুয়ারেজের গোলে গত মৌসুমে ট্রাবলজয়ী বার্সা জয় পেয়েছে 3-0 গোলে ব্যবধানে। জাপানের ইয়োকোহামার রোববার বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হয় ম্যাচটি। দলের হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। প্রথমার্ধেই তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। বিরতির পর আরও 2টি গোল করে লুইস এনরিকের শিশুরা। 2টি গোলই করেন সুয়ারেজ। ম্যাচের প্রথম 30 মিনিট দুই দল সমান তালে লড়তে থাকে। ছোট আক্রমণে কাতালানরা বেশ কয়েকবার রিভার প্লেটের রক্ষণ দুর্গ ভেদ করে চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রথমার্ধের বাকি সময় স্কোর আর কোনো পরিবর্তন না হলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর ম্যাচের 49 মিনিটে আবারও গোল করে বার্সা। এবারে দলের হয়ে গোলদাতার ভূমিকায় নাম লেখান সুয়ারেজ। সার্জিও বুস্কেটসের মাঝমাঠ থেকে তুলে মারা বল নিয়ে রিভার প্লেটের সীমানায় ঢুকে পড়েন সুয়ারেজ। প্রতিপক্ষের জাল লক্ষ্য করে সুয়ারেজ শট নিলে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ায়, ফলে 2-0 গোলে এগিয়ে যায় বার্সা। 68 মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন সুয়ারেজ, ফলে 3-0 গোলে এগিয়ে যায় এনরিকের শিষ্যরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে 3-0 গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে গত মৌসুমে ট্রাবলজয়ী বার্সা। এর আগে চীনের দল ওয়াংজু এভারগ্রান্দেকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সা। সে ম্যাচে অসাধারণ এক হ্যাট্রিক করে দলকে ফাইনালে তোলেন সুয়ারেজ। 2009 ও 2011 ক্লাব বিশ্বকাপের ট্রফি গড়ে তোলে বার্সা। এই ম্যাচটি জিতে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রথম ক্লাব হিসেবে 3বার ক্লাব বিশ্বকাপ জেতা হলো কাতালানদের। তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপায় হাত বোলালেন মেসি, দানি আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে ও সার্জিও বুস্কেটস। এবার সাফ চ্যাম্পিয়নশিপের খবর। আসছে বছরের 23 জানুয়ারি থেকে ভারতের কেরালায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ ফুটবল। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এই আসরে অংশ নিতে রোববার সকালে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে 26 সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল 10:05 জেট এয়ারওয়েজ যুগে ভারতের উদ্দেশ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লাল সবুজের দল। এবারে সাফ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের কেরালায়। ঢাকা থেকে কেরালায় সরাসরি বিমান যোগাযোগ না থাকায় প্রথমে দিল্লি যাবে লাল সবুজের দল, সেখান থেকে কেরালা। 23 জানুয়ারি থেকে শুরু হওয়া সাফের 11তম আসরে 24 তারিখ গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। 26 তারিখে মালদ্বীপের বিপক্ষে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ, আর 28 তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের মোকাবেলা করবে মামুনুল ইসলামরা। আগামী 23 ডিসেম্বর ভারতের কেরালায় বসছে সাফ ফুটবলের 11তম আসর। সাফ চ্যাম্পিয়নশিপের এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান, ফলে আগের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
তবে গ্রুপ পর্বে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গী না হয় লাল সবুজদের ম্যাচের তারিখগুলো অপরিবর্তিত রয়েছে। নতুন সূচিতে টুর্নামেন্ট শুরু ও শেষের কোনো পরিবর্তন হয়নি। 23শে ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে 3 জানুয়ারি। আসন্ন সাফে গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, ভুটান এবং মালদ্বীপ। গ্রুপ এতে ছিল স্বাগতিক ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। তবে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন গ্রুপ এতে 3টি দেশ লড়বে। সাফে 24 ডিসেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। পরের ম্যাচে 26 তারিখ মালদ্বীপের বিপক্ষে আর 28 ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে মারুফুল হকের শিশুরা। পাকিস্তান নাম প্রত্যাহার করায় সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এনে এ গ্রুপে 3টি ম্যাচ বাতিল হয়েছে। 23, 25 ও 27 ডিসেম্বর ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে না। ফলে 23 ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা, 25 ডিসেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে লঙ্কানরা, আর 27 ডিসেম্বর নেপাল লড়বে ভারতের বিপক্ষে। গত মাসেই সাফে খেলতে যাবে না জানিয়ে দেয় পাকিস্তান ফুটবল ফেডারেশন। সম্প্রতি পাকিস্তানের ফুটবল দল এএফসি কিংবা সাফের কোনো টুর্নামেন্টে অংশ নেয়নি। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সাফের অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টও আসেনি পাকিস্তান। চলতি বছর ঢাকায় হওয়া এএফসি অনূর্ধ্ব 21 আসরও আসেনি তারা। নেপালের মাটিতে অনুষ্ঠিত হওয়া সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে অংশ নেয়নি পাকিস্তান। এবার বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রসঙ্গ। 2 দিন পিছিয়ে আগামী বছরে 8 জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের 4র্থ আসর। তবে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। আগে 6টি দলের খেলার কথা থাকলেও অংশ নেবে 8টি দল। জাতীয় দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ যুব ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। 15 বছর বিরতির পর এবছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। 6টি দল অংশ নিলেও টুর্নামেন্টটি পেয়েছিল দর্শক জনপ্রিয়তা। তাই টুর্নামেন্ট শেষে বাফুফে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর এই আসর আয়োজনের। তার এই ধারাবাহিকতায় আগামী বছর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। তবে 2 দিন পিছিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের 8 জানুয়ারি, শেষ হবে একই মাসের 18 তারিখ। তবে এবার বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। গেলবার 6টি দল অংশ নিলেও এবার নেবে 8টি। মালয়েশিয়া, বাহরাইন, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব 23 দল খেলবে এবারের আসরে। তবে আগের মতো ভেন্যু থাকছে 2টি। আর এসএ গেমসের কথা মাথায় রেখে আলাদাভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ যুব ফুটবল দল। গেলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় দল অংশ নিলেও অন্য দেশগুলো পাঠিয়েছিল অনূর্ধ্ব 23 ফুটবল দল, যাতে কিছুটা হলেও রং হারিয়েছিল আসরটি। তবে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদের দাবি, এবার সবগুলো দেশেরই জাতীয় দল অংশ নেবে। গেলবার 6 কোটি টাকা বাজেট ধরা হলেও তা গিয়েছিল 15 কোটিতে। তবে বাফুফের আশা, এবারের আসর হবে কম বাজেটে। টুর্নামেন্টের প্রাইজ মানি ও অন্যান্য বিষয় নির্ধারণে আগামী সোমবার আবারও সবাই বসবে বাফুফে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে 3-2 গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিস্টার সিটি। তবে নরউইচ সিটির কাছে 2-1 গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে মরিনহোর অধ্যায় শেষে প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি। ওল্ড ট্রাফোর্ডে বল পজিশনে এগিয়ে থাকলেও ফল ম্যান ইউর পক্ষে আসেনি। ক্যামেরুন জেরমির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নরউইচ সিটি। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারী দল। স্কোর করেন অ্যালেক্স টেটি। 66 মিনিটে 1 গোল শোধ করেন অ্যান্থনি মার্শে। এদিকে মরিনহোর বিদায়ের পর হারের বৃত্তে থাকা চেলসি অবশেষে জয় ফিরেছে। সান্ডারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে ব্লুরা। গোল করেছেন ইভানোভিচ, পেদ্রো এবং অস্কার। সান্ডারল্যান্ডের হয়ে গোল করেন বোরোনি। গ্যালারিতে বসে ব্লুদের পারফরমেন্স পরখ করে নিয়েছেন অন্তর্বর্তীকালীন ম্যানেজার দায়িত্বে নেওয়া গাস হিডিংস। এবার বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গ। টি-20তে বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। গত বছরের মতো এই সফরও হওয়ার কথা ছিল 3 ম্যাচের টেস্ট সিরিজ। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, টি-20-র প্রস্তুতির জন্য টেস্ট সিরিজ পিছিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সামনে 2টি গুরুত্বপূর্ণ টি-20 টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ এবং বিশ্বকাপ। তার প্রস্তুতির জন্য বেশি জরুরি। টি-20 দলের অনেকেই টেস্ট দলে নেই। সেই সময় টেস্ট খেলা হলে তাদের প্রস্তুতিটা হবে না। বিসিবি প্রধান জানান, বিশ্বকাপের পর অনেকদিন বাংলাদেশের কোনো খেলা নেই। সেই সময়ে জিম্বাবুয়ে বা অন্য কোনো দলকে এনে টেস্ট সিরিজ আয়োজন করবেন তারা।
অধিনায়ক নির্বাচকদের সঙ্গে বসে করণীয় ঠিক করা হবে। 2016 টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। প্রথম রাউন্ড পার হলে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গ্রুপ সঙ্গী হবে বাংলাদেশ। যাবতীয় খরচ বাদ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল তৃতীয় আসর থেকে 25 কোটি টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএল শুরুর আগে অবশ্য 40 কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল বিসিবি। টাইটেল স্পন্সর, মিডিয়া সত্ত্ব, টিকিট বিক্রি, মোবাইল স্কোরিং সত্ত্ব বিক্রি এবং ফ্র্যাঞ্চাইজি ফির সৌজন্য বিপিএল 3 থেকে বড় ধরনের আয়ের আশা করলেও বিপিএলকে সুশৃঙ্খল কাঠামো নিতে গিয়ে বাণিজ্যের বিষয়কে অতটা গুরুত্ব দেওয়া হয়নি বলে জানান নাজমুল হাসান পাপন। বলেন, আমরা বিপিএলকে সুশৃঙ্খল করতে চেয়েছি, আর এখান থেকে বড় কোনো বিষয় ছিল না। পিছনের দুটি আসরকে ঘিরে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো আমরা দূর করতে চেয়েছি। সবার চেষ্টা, এবার সে সমস্যাগুলো হয়নি। বিপিএলের দ্বিতীয় আসর থেকে বোর্ডের আয় হয়েছিল মাত্র 28 কোটি টাকা। বিপিএলের অভিষেক আসরে বিসিবির কোষাগারে জমা পড়েছিল 32 কোটি 50 লাখ টাকার মতো। সেই হিসেবে এবারেই সবচেয়ে কম আয় হয়েছে বিসিবির। ক্রিকেটে সাফল্যের 2015 এখন শেষের দিকে। ওডিআইতে স্ট্রাইকারদের দারুণ পারফরমেন্সের কারণে বিসিবি এখন চোখ রাখছে 2016-এর এফটিপিতে। লক্ষ্য 2016-তে আরও বেশি ওডিআই খেলা। বিসিবির তৎপরতার ফল পাওয়া গেছে ইতিমধ্যেই। সম্ভাবনা জেগেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডকে সাথে নিয়ে ট্রাই নেশন টুর্নামেন্ট খেলার। বিপিএলের তৃতীয় আসর শেষে আপাতত বিরতি চলছে ক্রিকেট মাঠে। তাই বলে থেমে নেই ক্রিকেটের কার্যক্রম। বিরতির সুযোগটা ক্রিকেটাররা ব্যবহার করছেন ফিটনেসের কাজে, আর ক্রিকেট পরামর্শকরা ব্যস্ত নতুন বছরের ক্রিকেটের সময়সূচি নিয়ে। ওডিআইতে দারুণ পারফরমেন্সে 2015 সালটা চমৎকার কেটেছে টাইগারদের। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ের সাথে উঠে এসেছে বাংলাদেশ। 2016-তে তাই আরও বেশি ওডিআই অংশ নিতে তৎপর বিসিবি। 2016-তে আছে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20। প্রস্তাব এসেছিল বিসিএলকে টি-20 রূপান্তরের। বিসিবি অবশ্য মনে করছে এক্ষেত্রে প্রস্তুতির জন্য বিপিএলই যথেষ্ট। তবে প্রস্তুতির জন্য হেড কোচের পরামর্শ নেবে বিসিবি। এফটিপি নিয়ে বিসিবি তৎপরতার ফল হিসেবে 2016-তে আরও বেশি ওডিআই খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। তবে খেলার মাঠে সে সুযোগ কাজে লাগানো চ্যালেঞ্জটা নিতে হবে টাইগারদের। এবার ওয়ার্ল্ড টি-20 2016 প্রসঙ্গ। ওয়ার্ল্ড টি-20তে ও শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিতে চায় বাংলাদেশ নারী দল। বোলিং আক্রমণে পূর্ণ আস্থা আছে অধিনায়ক জাহানারা আলমের। ব্যাটসম্যানরা ছন্দে না থাকলেও জাহানারা মনে করেন সঠিক পরিকল্পনা আর নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ। স্বাগতিক হওয়ায় ওয়ার্ল্ড টি-20-র গেল আসরে সরাসরি খেলেছিল বাংলাদেশ নারী দল। এবারে বাছাই পর্ব উতরে চূড়ান্ত লড়াইয়ে টাইগার্সরা। দেশের মাটিতে ওয়ার্ল্ড টি-20-র অভিষেক আসরে নজর কাড়ে বাংলাদেশের পারফরমেন্স। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পর প্লে অফে হারায় আয়ারল্যান্ডকে। ব্যাটিং ব্যর্থতা বেশ বোকাচ্ছে বাংলাদেশকে। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ থাকা সালমা সেরা ছন্দে নেই। সাম্প্রতিক সময়ে সালমার খাপছাড়া পারফরমেন্স নেতিবাচক হয়ে ধরা দিচ্ছে। আসরে শক্ত দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হওয়ার লক্ষ্য ক্যাপ্টেন জাহানারা। 15 মার্চ ওয়ার্ল্ড টি-20-র মিশন শুরু। প্রথম ম্যাচে জাহানারা খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। মিলেনিয়াম স্পোর্টস এরিনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:
উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। বিরতির পর আবার আমন্ত্রণ মিলেনিয়াম স্পোর্টস এরিনাতে। এবার ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রসঙ্গ। 2013 ও 2014 মৌসুমে ক্রীড়া লেখক সমিতির পুরস্কার দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হয়। 2013 সালে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। পাশাপাশি 2014 সালে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কমনওয়েলথ রৌপ্যজয়ী শুটার আবদুল্লাহ আল বাকি। এছাড়া প্রথমবারের মতো পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 1965 সাল থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই বাংলাদেশের ক্রীড়া নক্ষত্রদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এবার তুলে দেওয়া হলো 2013 ও 2014 মৌসুমে সেরা ক্রীড়াবিদদের পুরস্কার। অনুষ্ঠানে বেনু জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে তাই বসেছে তারার মেলা। ক্রীড়াঙ্গনে তারকা, সংগঠক থেকে শুরু করে অনুষ্ঠানকে আলোকিত করতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারাও। একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিক করার জন্য 2013 সালে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সোহাগ গাজী। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বর্ষসেরা ফুটবলার হয়েছেন মামুনুল ইসলাম। 2013 সালে আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্ব যুব দাবা অনূর্ধ্ব 10 গ্রুপে রৌপ্য জিতে হইচই ফেলে দেওয়া ফাহাদ রহমান হয়েছেন সেরা দাবাড়ু। পাশাপাশি 2013 সালে শেখ রাসেলকে ট্রেবল জেতানোর কারণে বর্ষসেরা কোচের পুরস্কারটি জিতেছেন মারুফুল হক। একই মৌসুমে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মমিনুল হক এবং বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও ফুটবলার গোলাম সারওয়ার টিপু। আর শ্রীলঙ্কার বিপক্ষে দেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম পেয়েছেন 2013 সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। 2014 সালে পুরস্কারের তালিকায় বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম। সেরা ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। বর্ষসেরা হকি খেলোয়াড় হয়েছেন হাসান জুবাইর নিলয়। ফুটবলের সেরা কোচ গোলাম রাব্বানী ছোটন। সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। পাশাপাশি সেরা সংগঠকের পুরস্কারটা শোভা পাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদেরের হাতে। আর 2014 মৌসুমের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জিতেন কমনওয়েলথ রৌপ্যজয়ী শুটার আবদুল্লাহ আল বাকি। পুরস্কারের মাঝে এই ক্রীড়াবিদরা খুঁজে পেলেন নিজেদের অনুপ্রেরণা। অন্যদিকে এবারে প্রথম দেওয়া হলো পিপলস চয়েস অ্যাওয়ার্ড, যেটির জন্য ক্যাপ্টেন মাশরাফির চেয়ে ভালো প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। সফল একটি বছর শেষে তাই তৃপ্তির হাসি ফুটে উঠল টাইগার ক্যাপ্টেনের কণ্ঠে। দেশের ক্রীড়াঙ্গনে তারকাদের অনুপ্রেরণা যুগে চলা ক্রীড়া লেখক সমিতির পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেনি অনুষ্ঠানে আসা ক্রীড়া ব্যক্তিরা। এবার বহির্বিশ্বে ক্রিকেট প্রসঙ্গ। 5টি ওয়ানডে আর 3টি টি-20 ম্যাচ খেলতে আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে সফরকারী ভারত। হাই ভোল্টেজ এই সিরিজটিতে মহেন্দ্র সিং ধোনির থাকা না থাকা নিয়ে জল্পনা কল্পনা শুরু। তবে সব জল্পনা কল্পনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড ধোনিকে 2 ফরম্যাটের নেতৃত্বে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে। চমক জাগিয়ে ভারতের টি-20 দলে ফিরেছেন যুবরাজ সিং। বিজয় হারারে ট্রফিতে দুর্দান্ত খেলা যুবরাজকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি। এদিকে ওয়ানডে ও টি-20 দলে ফিরেছেন ফর্মে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সামি। অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন, তবে টি-20 দলে তাকে রাখা হয়েছে। অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি 2 ফরম্যাটের দল থেকে ছিটকে পড়েছেন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রুকি পেসার ঋষি দাওয়ান। এছাড়া প্রথমবার দলের সুযোগ পেয়েছেন ব্রাইদার সিংহে। গত প্রোটিয়া সিরিজে স্কোয়াডে ছিলেন গুরকিরাত মান সিং। সেবার খেলা না হলেও এবারে স্কোয়াডে থাকা গুরকিরাতের অভিষেক করতে পারে। ওয়ানডে দলে হরভজন সিং না থাকলেও টি-20 স্কোয়াডে ভুবনেশ্বর কুমার, আশিস নেহরাদের সঙ্গে জায়গা হয়েছে তার। 2 ফরম্যাটের জন্য উমেশ যাদব থাকলেও ঈশান্ত শর্মা জায়গা হয়েছে শুধু ওয়ানডে স্কোয়াডে। এই সিরিজের মধ্য দিয়ে টানা দ্বিতীয় বছর মতো অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে 12 জানুয়ারি। এরপর 3 ম্যাচ টি-20 সিরিজে 26 জানুয়ারি এডিলেটে প্রথম ম্যাচে লড়বে দুদল। সফরকারী ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি খেলবে 31 জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এবার শ্রীলঙ্কা নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও আসা যাওয়ার মিছিল।
আর এরই মধ্যে জমে উঠেছে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। তৃতীয় দিন শেষে 5 উইকেট হারিয়ে 145 রান তুলেছে কিউরা। জয়ের জন্য দলটির আরও 47 রান দরকার, তবে হাতে রয়েছে 5 উইকেট। 189 রানে জয় টার্গেটে তৃতীয় দিনে মাঠে নামে নিউজিল্যান্ড। তবে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে স্বাগতিকরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লঙ্কান বোলারদের মধ্যে সফল ছিলেন চামিরা। কিউই ব্যাটসম্যানদের মধ্যে 4টি উইকেট তুলে নেন ডানহাতি তরুণ ফাস্ট বোলার। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা 5 উইকেট নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে অবশ্য অবিচল ছিলেন উইলিয়ামসন। 2015 সালে 1000 রানের মাইলফলক ছোঁয়া এই ডানহাতি দিন শেষে 78 রানে অপরাজিত রয়েছেন। তাকে সঙ্গ দেওয়ার জন্য ম্যাচের চতুর্থ দিন 16 রানে মাঠে নামবেন ব্রিজে ওয়ালিংটন। এর আগে শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়ে 133 রানে গুটিয়ে যায় দলটির ইনিংস। শুরুটা ভালো করলেও কিউ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে 50-এর ঘরে পৌঁছাতে পারেনি লঙ্কান কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ 46 রান আসে ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে। টিম সাউদি 4টি ও 3টি উইকেট নিয়েছেন নীল ওয়ানগার। দ্বিতীয় দিনে 9 উইকেট হারিয়ে 232 রান করা ব্যান্টন ম্যাককালামরা তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র 5 রান যোগ করতে বাকি উইকেট হারায়। সিরিজে 1-0 এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আবারও ফুটবল প্রসঙ্গ। জার্মান ফুটবল ফেডারেশনের উপর ভয়াবহ এক অভিযোগ এনেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। 2006 বিশ্বকাপের জন্য ভোট পেতে কলঙ্কিত সাবেক ফিফা ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে ঘুষ দেয় জার্মান। সংবাদ মাধ্যমগুলোর দাবি ত্রিনিদাদ ও টোবাগোর ওয়ার্নারকে $240,000 দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বকাপের সবচেয়ে দামি 1000 টিকিট এবং ক্যারিবিয়ান ফুটবলের জন্য $40 লাখ মূল্যের সরঞ্জামের প্রতিশ্রুতি সহ চুক্তি করেছিল জার্মান ফুটবল সংস্থা। এদিকে এমন ঘটনা মেনে নিয়ে জার্মান ফুটবলের কর্মকর্তারা দাবি করেছেন ওটা শুধুমাত্র প্রাথমিক একটা খসড়া ছিল, তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। অন্যদিকে ঘুষকাণ্ডে বায়ার্ন মিউনিখ ক্লাব ও এর প্রেসিডেন্ট ফ্রেঞ্চ বেকেনবাওয়ারও যুক্ত ছিলেন বলে দাবি সংবাদ মাধ্যমগুলোর। ইউরো 2016 শেষে স্পেন জাতীয় দলের সঙ্গে সকল পাঠ চুকিয়ে ফেলবেন বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বক্স। 64 বছর বয়সী লা রোজাদের এই কোচ জানান, জয় পরাজয় যাই হোক, পরের বছর ফুটবল ছেড়ে অবসরে যাবেন। দেল বক্স 2008 সালে ইউরো কাপ জয়ী স্পেন দলের দায়িত্ব গ্রহণের পর দেশটিতে ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনেন। দেশটিকে পাইয়ে দিয়েছেন 2010 বিশ্বকাপ, জিতেছেন 2012 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। দেল বক্স জানান, সবকিছু যদি পরিকল্পনা মতো ঘটে তাহলে পরের বছর তিনি অবসরে যাবেন। ইউরো 2016 পর ফেডারেশনের সঙ্গে আর কোনো নতুন চুক্তি করবেন না। স্পেনের সোনালী প্রজন্মকে নিয়ে বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে 2014 ব্রাজিলে বিশ্বকাপ উড়াল দিয়েছিল দেল বক্স। 2014 ব্রাজিল বিশ্বকাপ মিশনে ব্যর্থতার কারণে স্পেনে কোচ অপসারণের দাবি উঠেছিল, তবে তার আগে অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল বক্স। স্পেন জাতীয় দলের ভবিষ্যৎ চিন্তা করে চুক্তির মেয়াদটা আরও 2 বছরের জন্য বাড়াতে রাজি হন তিনি। নিজের সিদ্ধান্তে অটল থেকে দায়িত্ব পালন করা দেল বক্স চুক্তি অনুযায়ী 2016 সালে ইউরো কাপ পর্যন্ত স্পেন কোচের দায়িত্ব পালন করবেন। স্পেনকে বিশ্বকাপ জেতানো বর্ষিয়ানে কোচ স্পেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সাফল্যের বন্যায় ভেসেছেন। রিয়াল মাদ্রিদকে 2বার লা লিগা, 1বার সুপার কাপ ডি এসপানা, 2বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, 1বার উয়েফা সুপার কাপ জিতিয়েছিলেন তিনি। উয়েফার ক্লাব কোচ হিসেবে 2বার বর্ষসেরা হয়েছিলেন দেল বক্স। এছাড়া 3বার AFFHS এর বর্ষসেরা জাতীয় দলের কোচ হওয়ার ছাড়াও বর্ষসেরা ক্লাব কোচ নির্বাচিত হন তিনি। 2012 সালে ফিফার বর্ষসেরা এই কোচ একই বছর বিশ্বের সেরা ম্যানেজার হিসেবেও পদক জিতেন। মিলেনিয়াম স্পোর্টস এরিনা শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নেপালকে হারিয়ে AFC অনূর্ধ্ব 14 চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ক্লাব কাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বার্সা। সাফ চ্যাম্পিয়নশিপের আসরে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমালো মামুনুলরা। 8 জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের চতুর্থ আসর। 2013 ও 2014 মৌসুমের ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণ। ভারতের টি-20 দলে ফিরলেন যুবরাজ। জমে উঠেছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড হ্যামিল্টন টেস্ট। এই ছিল আজকের মিলেনিয়াম স্পোর্টস এরিনার আয়োজন। মিলেনিয়াম টিভির সবশেষ নিউজ পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সবসময় খেলার সাথে থাকুন, সুন্দর ও সুস্থ রাখুন আপনার দেহ ও মনকে। আল্লাহ হাফেজ।